মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে ভারত পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। নবীন প্রবীণের সমন্বয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকছে চমক। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ধ্যায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক। রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও দেখা করবেন তারেক রহমান। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে, ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। বড় সহিংসতা না হলেও জাল নোট অনিয়মের অভিযোগ ১১ দলীয় কেস। ইসির সঙ্গে বৈঠকে কাল বাইতুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক। নির্বাচনে টানা বন্ধের পর শেয়ার বাজারে লেনদেন শুরু, ঊর্ধ্বমুখী প্রধান সূচক। অব্যাহত থাকার আশা বিনিয়োগকারীদের। রমজানের আগে ব্যাংকে বেড়েছে গ্রাহকের আনাগোনা। এবং মুসলিম দেশগুলোতে পবিত্র রমজানের প্রস্তুতি। ইন্দোনেশিয়ায় নিত্যপণ্য বেচা কেনার ব্যস্ততা। পাকিস্তানেও নানা আয়োজন। মূল্যস্ফীতি কমলেও কিছু দেশে চড়া বাজার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্য শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠান আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অংশ নেওয়ার জন্য ভারত পাকিস্তান সহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ দিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। এই ভবনেই সরকার আর বিরোধী দল মুখোমুখি হতো যুক্তিতর্কে, নীতির লড়াইয়ে, জনস্বার্থের প্রশ্নে। থাকতো তর্ক, থাকতো মতভেদ, কিন্তু সেই বিতর্কই প্রাণ সঞ্চার করত গণতন্ত্রের। বহুদিন ধরে একপেশে কার্যক্রমের যে অভিযোগ ছিল এই সংসদের ওপর, সেখানেই এখন নতুন সূচনার প্রত্যাশা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কার্যক্রম। সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগও। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো সহ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে তৎপর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, শপথ অনুষ্ঠানে এরই মধ্যে ভারত, পাকিস্তান, চীন সহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। জানান, নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবে এমন মন্ত্রিসভা প্রত্যাশা তাদের। সেই সঙ্গে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা চান তারা। বাংলাদেশে যাতে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি না হয়। এদিকে শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন রায়দুল ইসলাম শুভ এবং সচিবালয়ে আছেন প্রসূন আশিস। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। যাচ্ছে দেশের জাতীয় সংসদ ভবন আগামী মঙ্গলবার করাবেন মন্ত্রিপরিষদের যেই সদস্যরা থাকবেন প্রধান তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। সেটা কখন স্যার? মানে 4টার সময়। আর কারা কারা আমন্ত্রিত হবে এটা আপনার কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদের করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। আমার এটা সম্পর্কে কোনো জানা নাই। আমি শুধু আজকে শুনেছি যে আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। দক্ষিণ প্লাজা যে মন্ত্রিসভা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সার্ক কান্ট্রির মধ্যে ভারত পড়ে না। হ্যাঁ, দক্ষিণ প্লাজায় শপথের সবসময় দেখেছি যে বঙ্গভবনে শপথ হয়। দক্ষিণ প্লাজায় শপথের কারণ আছে? দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, আমরা জুলাইয়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ, এই গণ অভ্যুত্থান, অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু ডিফারেন্ট। তো এইটাকে, আর তাছাড়া এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুটাকে ঘিরে যে অনুষ্ঠান সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল। এই সংসদে সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল। এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সব কিছু বিবেচনা করে, হয়তো সব কিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। শপথ তো রাষ্ট্রপতিই পড়াচ্ছেন, তো আমি বলেছি অলরেডি। হ্যাঁ, আপনাদের আসলে প্রশ্ন নাই, কারণ আমি যেটা বলেছি বারবার রিপিট করছে না। ঠিক আছে, প্রশ্নই আসে না। দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রিসভা, নতুন মন্ত্রিসভা কিভাবে গঠিত হবে সবার দৃষ্টি কিন্তু থাকে সেদিকে। মূলত সেটি হচ্ছে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা কখন শপথ পড়বেন এবং এই নতুন মন্ত্রিসভা সদস্যরা কখন শপথ পড়বেন, নতুন মন্ত্রিসভায় কারা আসবেন, মূলত সেটি একটি জল্পনা কল্পনা থাকে, একটি আলোচনা থাকে। সেটি এখন হচ্ছে, আমি সচিবালয়ে রয়েছি, আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই অনুষ্ঠানটি হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং এই একই দিনেই বিকেলবেলা হবে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ, সেটিও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মূলত রীতি অনুযায়ী এবং দীর্ঘদিন ধরে আমরা যেটি দেখে আসছি যে বঙ্গভবনের দরবার হলে মূলত নতুন মন্ত্রিসভার শপথ হয়ে থাকে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আমাদের আইন উপদেষ্টা মহোদয় জানিয়েছেন যে মূলত যারা নতুন সরকারে যারা আসবেন, নতুন সরকার যারা এখন গঠন করবেন তাদের আগ্রহের ভিত্তিতেই মূলত এই বঙ্গভবনের পরিবর্তে
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। আমি আরেকটি যদি তথ্য জানিয়ে দিতে চাই যে এই শপথ অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব মূলত থাকে মন্ত্রিপরিষদ বিভাগের। এবছর একটু ব্যতিক্রম হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগই এটি পরিচালনা করছেন, কিন্তু তাদেরকে সহযোগিতা করছে তথ্য অধিদপ্তর। তথ্য অধিদপ্তর থেকে এই অনুষ্ঠানে মূলত কারা আমন্ত্রিত অতিথি থাকবেন তাদের আমন্ত্রণের তালিকাটি করা হচ্ছে এবং তাদেরকে চিঠি দেওয়ার তালিকাটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। যারা নতুন মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, উপমন্ত্রী হবেন, তারা কিভাবে সংসদ ভবনে আসবেন তাদের জন্য সেই গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। আরেকটি তথ্য সবশেষ জানিয়ে দিতে চাই যে আমরা যতটা জানতে পেরেছি যে এই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিরা অনেকে থাকবেন। এ পর্যন্ত 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এবং সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে সেই তথ্যটি আমরা জানতে পেরেছি। মোটামুটি নতুন মন্ত্রিসভার শপথের অনুষ্ঠানটি পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সেটি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হচ্ছে, তার আগে সকালে সংসদ সদস্যের। আমরা আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা যাচ্ছি সংসদ ভবনে, সংসদ সচিবালয়ের সামনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াদুল, তার কাছ থেকে জানবো বিস্তারিত। যেমনটা বলছেন, মঙ্গলবার থেকে যে অনুষ্ঠানটি শপথ গ্রহণের সেটি কিন্তু শুরু হবে এবং সেই অনুষ্ঠানের প্রস্তুতি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরকারি যে সকল সংস্থাগুলো আছে তারা কিন্তু পরিদর্শন এসেছেন এই জাতীয় সংসদ ভবনে। সার্বিক নিরাপত্তা, সেখানকার যে কার্যক্রমটি সেদিন অনুষ্ঠিত হবে, বিশেষ করে আমরা যেমনটি জানি যে সকালে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং বিকেলে কিন্তু হচ্ছে যে মন্ত্রী যারা হবেন তাদেরকে কিন্তু হচ্ছে যে সেখানে এই জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় শপথ পাঠ করানো হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন বা অন্যান্য জোটের সদস্যরা আছেন যারা কোথায় আসন পাবেন সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে সেদিনই আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। আমরা এই কিছুক্ষণ আগে কিন্তু শুনছিলাম আইন উপদেষ্টা বলছিলেন যে এই জাতীয় সংসদ ভবনে আসলে কেন এবারের শপথ অনুষ্ঠানটি নেওয়া হয়েছে বা অনুষ্ঠানের কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। আমরা জানি যে বিগত দিনে কিন্তু দেখা যাচ্ছে যে এই মন্ত্রীদের শপথ গ্রহণের কার্যক্রম কিন্তু বঙ্গভবনে হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন মাত্রা নিয়ে আসা হয়েছে, ব্যতিক্রম নিয়ে আসা হয়েছে। কেননা জাতীয় সংসদ ভবনে এই 24শে জুলাই আন্দোলনের অভ্যুত্থান, যে 24শের অভ্যুত্থানের পরে বড় বড় যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু এই জাতীয় সংসদ ভবন থেকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যে কারণে আসলে তিনি বলছিলেন যে এই জাতীয় সংসদ ভবনকে কিন্তু আসলে বেছে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসএসএফ এর সদস্যরা আছেন, আমরা নৌবাহিনীর একজন সদস্য এখানে দেখতে পেয়েছি, বিভিন্ন সরকারি দপ্তরে যেই কর্মকর্তারা আছেন বা বাহিনীরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এই সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজার যেই জায়গাটি, যেই স্থানে শপথ পাঠ করানো হবে সেই স্থানটিতে আসলে এসে পরিদর্শন করছেন এবং কোথায় ঠিক কোন জায়গাতে কি হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষয়টা নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন বা আলোচনা করছেন। আমরা সকালে দেখেছি যে আরও একটি দল কিন্তু এর আগে এসে 12টার কিছু সময় পরে কিন্তু এসে একটি পর্যবেক্ষক দল সেখানে পরিদর্শন করে গিয়েছেন এবং এই সার্বিকভাবে আমরা দেখছিলাম যে এই পুরো সংসদ ভবনের সামনের যেই বাগিচাটি আছে এবং এটি পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বাগিচার যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে। যেহেতু হাতে একটা দিন আছে, অর্থাৎ আগামীকাল সোমবার, পরশুদিন মঙ্গলবার, মানে একদিন পরেই যে মন্ত্রী সভার যে বা মন্ত্রিপরিষদের যেই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালে এমপিদের অর্থাৎ সংসদ সদস্যদের শপথ পাঠ গ্রহণের যে কার্যক্রম তাকেই পুরো ঘিরেই অনুষ্ঠানটি ঘিরেই কিন্তু এ সকল প্রস্তুতি চলছে। আমরা আমাদের সহকর্মী কিন্তু জানাচ্ছিলেন, প্রসন্ন আশিস, তিনি জানাচ্ছিলেন যে আসলে এবারের শপথ গ্রহণের বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ তৎপর রয়েছে এই সরকার এবং শপথ গ্রহণের পরে আসলে এই কাঙ্ক্ষিত বিষয়গুলো আসলে কারা কোন দপ্তরে যাচ্ছেন, কে কোন মন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে আগামী মঙ্গলবারে যে শপথ গ্রহণের অনুষ্ঠানের কার্যক্রম বা প্রস্তুতি সেটি কিন্তু এই মুহূর্তে চলমান আছে। তো সব কিছু মিলিয়ে জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সব শেষ। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বেড়েছে, আর সে উপলক্ষে আমরা যুক্ত হয়েছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এবং তারও আগে সচিবালয় থেকে। সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চৌকস মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভায় থাকবে চমক। দলের জ্যেষ্ঠ নেতারা আরও জানান, চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিরা স্থান পাবেন মন্ত্রিসভায়।
দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে আগ্রহ সব মহলে। অবশ্যই চমক থাকবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছিল, বিএনপির মধ্যে সেই পরিবর্তন পূরণের একটা সম্ভাবনা দেখে বিএনপিকে বিজয়ী করেছে। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মন্ত্রিসভায় থাকবে নবীন ও প্রবীণের সমন্বয়। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। বিএনপি মহাসচিব জানান, চমক থাকবে তারেক রহমানের মন্ত্রিসভায়। এটা বড় মুশকিল, এখনই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়, গুলশান নাকি হেয়ার রোডে, তা নির্ভর করবে তাঁর সিদ্ধান্তের ওপর। এদিকে মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। তাই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে 196 নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে, এই নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা। যমুনাতে যেখানে এখন প্রধান উপদেষ্টার মধ্যে আছেন, ওই জায়গাটাকে আমরা ঠিক করবো আর কি। এমনি ঠিকই আছে, তারপরে ওনার কিছু যদি কোনো এডিশন সাবট্রাকশন থাকে সেটা আমরা করে দিতে পারি। বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছের উপর। গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমি ঠিক করতে পারবো না। গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে, আমাদের সেরকম। হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। 1991 থেকে 96 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ 1996 সালে বেগম খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর 2001 সাল থেকে এই পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন তারা কেউ সরকারি বাড়ি ব্যবহার করবেন না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টায় রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেইলি রোডে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে দেশি 4টি নাগরিক সংগঠন। এদিকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা।
ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পর এবার এশিয়ান নেটওয়ার্ক এবং দেশি 4টি নাগরিক সংগঠন তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করল। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রেস ব্রিফ করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ANFRIL এর চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্চি জানান, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন। Full implementations of campaign finance law. We have noticed that there is no proper format to submit the candidate for their income and expenditure report. For the youth and women, there are so many barriers. I think the political party has to seriously think about it. More transparent mechanism for counting. এদিকে একই স্থানে রোববার যৌথ সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং নারী অধিকার ইস্যুতে কাজ করা নাগরিক সংগঠনের পর্যবেক্ষকরা। অধিকার নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল, শৃঙ্খলাপূর্ণ ছিল, কিছু সহিংসতার ঘটনাও এদিনে ঘটেছে। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছি। আরশি ট্রাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত নারীর প্রতি অনলাইন সহিংসতা বেড়েছে এবং নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি করা হয়েছে। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ছিল জানিয়ে রূপসা জানায়, ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সংখ্যালঘু সম্প্রদায় আসলে এই নির্বাচনে অনেক ভীতির মধ্যে ছিল, কিন্তু আমরা আসলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি চিত্র আসলে অনেকটা ভিন্ন। প্রার্থীদের বা অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে কমেন্ট সেকশনে বেশ পরিমাণে তাদের সাথে জেন্ডার বেস ভায়োলেন্সে তারা শিকার হয়েছেন। ভবিষ্যতে নির্বাচনের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। 12 তারিখ পর্যন্ত আমরা দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, এমন তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে। দুপুরে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। তবে সংগঠনটি জানায়, অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 254টি সহিংসতার ঘটনায় 5 জন নিহত ও 1650 জন আহত হয়েছেন। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কর্মকর্তা এবং কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে অন্তত 48 জন পর্যবেক্ষক ভোট গণনার কক্ষে প্রবেশের অনুমতি পায়নি। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশের পররাষ্ট্র সচিবদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা একটু চেক করে শুনছিলাম মধ্যে, আমি ভুলে গেছি, এখন মনে করতে পারছি না, বাট 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। সরকারি পর্যায়ে এরকম কিছুই নেই। হ্যাঁ, আপনারা উপদেষ্টা হিসেবে যে সুবিধাটি পেয়ে এসেছেন, মানে এটা মানে গাড়ি বা বাসা, এটি আপনাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে? কবে নাগাদ গাড়ি সুবিধা, মানে গাড়ি ছেড়ে দিবেন বা বাসা ছাড়া, এগুলো নিয়ে ইন্টারনালি কোনো আলোচনা হয়েছে? না, আজকে ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আসলে এগুলার তো কতগুলো সেট রুল আছে। যেমন সেট রুল হচ্ছে পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবে। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে
আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল, দ্যাটস দ্য রুল। এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা জানি, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়নি। সারভুক্ত যারা আসবেন অতিথি তাদেরকে আমন্ত্রণ কি বর্তমান অন্তর্বর্তী সরকার করেছে নাকি যারা ইলেক্টেড হয়েছে বিজয়ী দল? ফরেন মিনিস্ট্রি থেকে করা হবে। প্রধানমন্ত্রী বাসভবন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেহেতু আগের বাসভবনটা আসলে জাদুঘর করা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন কোনো সিদ্ধান্ত নিয়েছে? এরকম কোনো আলোচনা আজকে হয়নি। আপা একটা আইন উপদেষ্টা বলেছিল, আপনাকে আবার জিজ্ঞেস করছিলেন, আমরা বরাবরই দেখি যে বঙ্গভবনের শপথ, এবার প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ হচ্ছে দক্ষিণ প্লাজায়। আসলে এটা যেই দল বিজয়ী হয়েছে তাদের সাথে আলোচনা ক্রমেই এই আয়োজনটা করা হচ্ছে, তারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই ফ্যাসিলিটেট করে দিচ্ছি। হয়তো বা অনেক মানুষের সমাগম, এটা তো ওনারা বলবেন, তবে আমরা পত্রপত্রিকায় যেটা দেখেছি 1000 খানেক মতন হয়তো বা। সচিবালয়ের সাংবাদিকের সঙ্গে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তার পূর্ণাঙ্গ বক্তব্য দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফল কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা জানিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জোটের নেতারা। রোববার বেলা 12টার দিকে নির্বাচন কমিশনে যান তারা। কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষা মাজার মতো অনিয়ম ঘটেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, অনিয়মের প্রতিবাদে কাল বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল 4:30টায় বিক্ষোভ মিছিল হবে। নির্বাচন, উৎসবমুখর পরিবেশের নির্বাচন, নানা ভাষায় যে আখ্যায়িত, ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে জামাত সহযোগিতা করবে, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে কিশোরগঞ্জের ঘটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামাত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ইটনা উপজেলার শিমুলবাঁক গ্রামে শাহ আলমের পরিবারের সঙ্গে দেখা করেন জামাত আমির। এ সময় শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। যোগ দেন আয়োজিত স্মরণ সভায়। পরে কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করতে যান জামাতের আমির। তার পরিবার আমাকে কৃতজ্ঞ করেছেন, তাদের সাথে আমি দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমি ওই ছোট বাচ্চাটা, যার বয়স 7 বছর, মেয়েটা, ও ইনশাল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতনিরা। ও বড় হবে, ওর বিয়ে হবে, এই সময়টা পর্যন্ত ইনশাল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে যদি আল্লাহ নিয়ে যান, তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন তখন তিনি হবেন এই পরিবারের সদস্য। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিব রহমান সহ 5 জনের রায় 4 মার্চ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। এই মামলায় গ্রেফতার হয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সহ 4 জন। তারা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত 3 ফেব্রুয়ারি এ মামলায় উভয় পক্ষের শুনানি শেষ হয়। এছাড়া পলাতক 4 জনের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স মোহাম্মদ আমির হোসেন। বগুড়ার গাবতলীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শনিবার রাত 4:30টার দিকে
রাত 12:30টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাইফুল। এ সময় বাড়ির ঠিক সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা সাইফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানান, বগুড়া শহরে সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা পরিচালনা করতেন সাইফুল। আর্থিক কোনো লেনদেন নিয়ে সাইফুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করেছেন পরিবারের সদস্যরা। এদিকে হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। রাতের বেলা আম্মু ফোন দিয়েছিল যে কোনটি তুমি করছো সাবগ্রাম আছি, করছো তাড়াতাড়ি বাড়িতে আসো, করছো আচ্ছা সামনে। আমার ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল, গ্রামে কারোর সাথে কোনো ধরনের যে গ্যাম জ্যাম বা ফাসাদ এ ধরনের কোনো কিচ্ছুই নাই। এর সঙ্গে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হোক। নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল, প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে। আরও তদন্ত প্রয়োজন। আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলেই এটা কিভাবে এবং কেন কারা কিভাবে হত্যাটি সংঘটিত করেছে। দুপুরের সময় আরও থাকছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ। মাঠের বাইরে বিতর্ক ঠেলে 22 গজের লড়াই অপেক্ষায় ভারত পাকিস্তান। প্রেমাদাসায় বাজিমাত করতে মরিয়া সালমান সূর্যকুমার। নির্বাচনী ডামাডোল ও সাপ্তাহিক ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যাত্রী। তবে ঘাট এলাকায় নেই যানজট কিংবা ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ জানায়, ফিরতি যাত্রা নির্বিঘ্ন করার জন্য সব কয়টি লঞ্চ ও ফেরি চলাচল করছে। যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় মানুষের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন। নেই অতিরিক্ত ভাড়া বা বিশেষ কোনো অভিযোগ। আমি নির্বাচনের জন্য বাড়ি গিয়েছিলাম, এখন আবার কর্মস্থানে ফিরছি। এবারের নির্বাচন এবং ভোট অনেক সুস্থ সবলভাবে হয়েছে এবং আমরা অনেক খুশি। বাড়িতে ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভোট দিয়ে চলে আসছি। ট্রেনে উঠতে পারিনি, শিবরামপুর গেছিলাম, সেখান থেকে কতগুলো টাকা খরচ করে এখানে আসে আবার এই যে বসে থাকে আসা। বিনিয়োগে চাঙ্গা দেশের শেয়ার বাজার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজি বাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 1,01,000 কোটি টাকা। দুপুর পর্যন্ত প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে শেয়ার বাজার আরও চাঙ্গা হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। আর্থিক এই খাতকে শক্তিশালী করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত চান ব্রোকার্স হাউস মালিকরা। ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর 2টার আগেই দেশের প্রধান শেয়ার বাজারে দৈনিক লেনদেন ছাড়ায় 1,200 কোটি টাকা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে প্রায় 190 পয়েন্ট যোগ হয়ে দাঁড়ায় 5,591 পয়েন্ট, যা 18 মাসে সর্বোচ্চ। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুপুর 2টা পর্যন্ত দাম বেড়েছে 382টির, কমেছে 25টির এবং হাত বদল হয়েছে 8টি কোম্পানির শেয়ার। শেয়ার বাজারে এমন চাঙ্গাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে যারা ঘাপটি মেরে বসে আছে, যারা এই বাজারটাকে ধ্বংস করতেছে, এদেরকে খুঁজা বাইর করে এদেরকে অপসারণ করতে হবে। বাংলাদেশের জনগণের পুঁজিবাজারের মানুষের প্রত্যাশিত একটা সামনে সুন্দর একটা পুঁজিবাজার আশা করতেছি। আমরা সেই পুঁজিবাজার যেন আমরা দেখতে পাই। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তারা যেন ক্ষতি পুষিয়ে মার্কেটে যে ক্ষতি হয়েছে এটা যেন রিকভারি করতে পারে। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। ঢাকার পাশাপাশি চাঙ্গাভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের বড় পরীক্ষা হতে যাচ্ছে রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে, যা সরকারকে স্বস্তি দেবে। বাজারে স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা বাংলাদেশ ব্যাংকের।
অর্থনৈতিক ধারাবাহিকতা বা ভারসাম্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বেকারত্ব ও মূল্যস্ফীতি। নবনির্বাচিত সরকারের যাত্রার শুরুতেই মোকাবেলা করতে হবে রমজানের বাজারের গতিবিধি। তবে এবার বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করেছে সরকার। এছাড়া রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে প্রায় 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার ঘোষণা টিসিবির। নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে তালিকায়। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংকট হবে না বাজারে। কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ যারা আমাদের দেশবাসী একটা স্বস্তিদায়ক রমজান পার করতে পারবে বলে আমরা আশা করি। এরই মধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে, ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দিতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পবিত্র মাহে রমজান সামনে রেখে দেশে দেশে চলছে প্রস্তুতি। ধ্বংসস্তূপের মধ্যেই নিজেদের সাধ্যমতো পবিত্র রমজানের প্রস্তুতি নিচ্ছেন অসহায় গাজাবাসী। রোজা শুরুর আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। তবে বৈশ্বিক নানা সংকট সহ বিভিন্ন কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা তাদের। পাকিস্তানে জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম সবজির বাজারকে অস্থির করে তুলেছে। ইসরায়েলি বর্বরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরা তাঁবু সাজাচ্ছে কোমল পানীয়র ক্যান থেকে। চারিদিকে সেনাদের নজিরবিহীন হামলার ধ্বংসস্তূপ, স্বজন হারানোর যন্ত্রণা, খাদ্যের তীব্র সংকট যখন নিত্যসঙ্গী, সে সময় নিঃস্ব মানুষগুলোর একমাত্র অবলম্বন মহান আল্লাহ তাআলার ইবাদত। জীবনের নিশ্চয়তা না থাকলেও সিয়াম সাধনার মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার প্রত্যয় তাদের। গাজার বিভিন্ন জায়গায় নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। পবিত্র মাহে রমজান শুরুর আগেই নিজেদের সাধ্যের মধ্যে কেনাকাটা সারছেন ফিলিস্তিনিরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। পবিত্র মাহে রমজান সামনে রেখে দেশটিতে চলছে নানা প্রস্তুতি। রোজার মাসে প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সিয়াম সাধনার মাস শুরুর আগে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। জাকার্তার কাঁচা বাজারগুলোতে ভিড় থাকলেও ক্রেতাদের ব্যাগে পণ্য উঠছে কম। মুদ্রাস্ফীতির চাপে মাংসের দোকানে বিক্রি নেমেছে অর্ধেকে। বিক্রেতাদের অভিযোগ, সরকারের ফ্রি মিল প্রোগ্রামের মতো উদ্যোগগুলোর কারণে বাজারে সরবরাহ কমছে, যার সরাসরি প্রভাব পড়েছে বেচাকেনায়। পাকিস্তানের চিত্র খুব একটা ভিন্ন নয়। করাচি থেকে ইসলামাবাদ, সবখানেই সাধারণ মানুষের চোখে মুখে উৎকণ্ঠা। মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম সবজির বাজারকে করেছে অস্থির। খেজুরের মতো পণ্যের ট্যাক্স বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর্থিক এই সংকট মোকাবিলায় পাকিস্তান সরকার ৩,৮০০ কোটি রুপির রমজান রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। একের পর এক ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘনে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অফ পিসের কর্মকর্তাদের। এদিকে ট্রাম্পের বোর্ড অফ পিস এ $100 কোটি বেশি সহায়তার অঙ্গীকার এসেছে। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে সমান তালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিত ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি
প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র 100 কোটি ডলারের বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডে স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ সন্ধ্যায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বাইরের বিতর্ক সরিয়ে ম্যাচ মাঠে গড়ালেও আবারও আলোচনায় দু দলের হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাত মেলানোর পক্ষ নিয়ে ক্রিকেটীয় চেতনাকে গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দু দলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দু দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দু দলের অধিনায়ক হাত মেলাননি। এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের উপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দু দলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছ থেকে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলো নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। এবং বড় সহিংসতা না হলেও জাল ভোট অনিয়মের অভিযোগ 11 দলীয় ঐক্যের। ইসির সঙ্গে বৈঠক, কাল বাইতুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। তামিম, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।